হেফাজতে ইসলাম থেকে আমার কাছে কিছু বার্তা এসছে যে এনএসআই এর যে সমস্ত অফিসার ওনাদের সাথে আগে যোগাযোগ রাখতেন হাসিনার আমলে, তারা হেফাজতের সেই নেতাদেরকে উস্কানি দিচ্ছে এবং বলছে আপনারা পথে নামেন, এই দাবি নিয়ে নামেন, আমরা আপনাদের সাথে আছি, এখনই তো সময়, এখনই এই কাজটা করতে হবে। হ্যাঁ, তো এই কথা বলে তাদেরকে উস্কানো হচ্ছে। এবং আমাকে উনি বললেন, খুব ইয়ে করে বললেন যে দেখেন আমাদের আলেমরা, অধিকাংশ আলেমরাই শান্তিপ্রিয় এবং এই সমস্ত এর মধ্যে যেতে চায় না, আপনারা যদি একটু বলেন। তো মহোদয়, এটা আপনাকেও একটু জানায় রাখলাম, সো দ্যাট আপনারও এটা কনসার্নে থাকলো। এবং আমার পাওয়া তথ্য অনুসারে এনএসআই এর ফিল্ড লেভেলের অফিসার গুলো এই কাজগুলোর সাথে যুক্ত আছে অনেক। এই কারণেই আমি বলি, কনক, আমি কদিন আমি তো 9 দিন আজকে ঢাকায়, তার মধ্যে 5 দিন জেলে ছিলাম, সুতরাং 4 দিন আমি বলতে গেলে জনগণের সাথে মিশতে পারছি, কথা বলতে পারছি 4 দিন। এর মধ্যে আমি কিছু বাড়াবাড়ির খবর পেয়েছি এবং এই বাড়াবাড়িগুলো আমার কাছে খুব ষড়যন্ত্রমূলক মনে হচ্ছে। কারণ ইন্ডিয়ান ন্যারেটিভ যেটা সাজাতে চায় যে বাংলাদেশে এক ধরনের মৌলবাদের উত্থান হচ্ছে, এবং যে ন্যারেটিভ দিলে পরে আবার পশ্চিমা বিশ্ব সেই 1-11-র মতো বা সেই বিএনপি সরকারের শেষের দিকের মতো জোট সরকারের বলবে যে বাংলাদেশে আবার জঙ্গিবাদের উত্থান হচ্ছে, এই ধরনের একটা ন্যারেটিভ। এবং যেই ন্যারেটিভের আমি আজকে প্রতিবাদ করেছি, ডক্টর ইফতেখারুজ্জামান কদিন আগে এই ন্যারেটিভের কথা বলেছেন বাংলাদেশের মৌলবাদের উত্থান হচ্ছে। তো আমার সেখানেই আপত্তি ছিল যে ইফতেখারুজ্জামান তো এখন সরকারের অংশ, তো সরকারের অংশ হয়ে আপনি কিভাবে বলতে পারেন যে বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে? তার মানে সবগুলোকে যদি আপনি মেলান, সবগুলো ছক যদি এক জায়গায় আনেন আপনি, তাহলে দেখবেন যে এটা একটা ষড়যন্ত্র করে করা হচ্ছে, ইচ্ছাকৃত ভাবে করা হচ্ছে। যেটা আপনিও বললেন যে এনএসআই এর ফিল্ড লেভেল অফিসার কাউকে কাউকে উস্কানি দিচ্ছে। তো এই ব্যাপারে আমার মনে হয় যে আমাদের প্রত্যেকেরই খুব পরিষ্কার অবস্থান নেওয়া উচিত। যেমন আমি যে কথাটা বলেছি যে আপনি এই মৌলবাদের কথা না বলে যদি বলতেন সাম্প্রদায়িকতার কথা, তাহলে আমরা বলতাম আমরা সবাই আপনার সঙ্গে আছি, আমরা প্রত্যেকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। কিন্তু সেই সাম্প্রদায়িকতা শুধুমাত্র মুসলমান সাম্প্রদায়িকতা হিন্দুর প্রতি তত না, হিন্দু সাম্প্রদায়িকতাও তো আছে মুসলমানের প্রতি। কাজে সকল প্রকার সাম্প্রদায়িকতার আমরা বিরুদ্ধে, এবং সেটাতে আমরা সবাই একমত। কিন্তু আপনি যখনই মৌলবাদ শব্দটা ব্যবহার করেন, তখন তো বোঝা যায় আপনি একটা বিশেষ উদ্দেশ্যে মৌলবাদ শব্দ ব্যবহার করছেন। এই জন্য আপনি যেটা বলেছেন যে হেফাজতের নেতারা বলেছে যে আলেম ওলামারা খুব সরল মানুষ, কিন্তু সরল মানুষকে সতর্ক হতে হবে। সতর্ক হতে হবে এই জন্যে যে বাংলাদেশে যে বিপ্লবটা হয়েছে, বিপ্লবকে আমাকে ধরে রাখতে হবে, এবং ভারতীয় হেজেমনির যে পরাজয় হয়েছে, এই পরাজয়টাকে নিশ্চিত করবার জন্য এই ধরনের কোন ন্যারেটিভের মধ্যে আমরা যেন পড়ে না যাই। এই জন্যই আজকে আমি অতি ইসলামিস্টের কথাটা বলেছি। যেমন একটা কথা আমি আপনাকে বলি, একজন আমাকে বলল যে বাসে নাকি যাচ্ছে, তো এক আলেম, আমি জানি না উনি কি কোন প্রকৃতির আলেম, আদৌ আলেম কিনা, সে আর একজন যাত্রীকে বলছে আপনার প্যান্ট টাকনুর নিচে কেন, আপনি ইসলামের বিরুদ্ধে কাজ করছেন, টাকনুর উপরে প্যান্ট পরতে হবে। তখন আরো 2-1 বলেছে যে আপনার কি, উনি টাকনুর উপরে প্যান্ট পরছে না টাকনুর নিচে পড়ছে, এটাই কি ইসলামের প্রধান বক্তব্য নাকি? তখন তিনি আবার চড়া হচ্ছেন, না তাকে কি দোজখ থেকে রক্ষা করা আমার কর্তব্য, কাজে আমি এটা বলে যাবো, আপনি বাধা দিতে পারবেন না। তো এগুলো করে, অতি বাড়াবাড়ি করে আপনি সমাজে বিশৃঙ্খলা তৈরি করবেন। আপনি এই ধরনের টাকনুর উপরে প্যান্ট না টাকনুর নিচে প্যান্ট, এ ধরনের ইস্যু নিয়ে আপনি সমাজে বিশৃঙ্খলা করবেন, কিংবা হিন্দু কার্ড খেলতে দেবেন যখন আপনি পূজা মণ্ডপে কোনো প্রবলেম ক্রিয়েট করবেন। এগুলো কারা করছে? এগুলো তো এজেন্টরাই করছে, এবং এগুলো আপনি দেখবেন ভারতীয় র এসেই করছে। কারণ ভারত যেখানে মুসলমান সংখ্যালঘুদের উপরে এত অত্যাচার করছে, তাদের কি মরাল রাইট আছে বাংলাদেশে সংখ্যালঘু নিয়ে কথা বলা? কোনো মরাল রাইট তো মোদির থাকতে পারে না। এই কথাগুলো আমাদের পরিষ্কার করে বলা দরকার। কিন্তু সেই সাথে আমাদের বলতে হবে যে সকল সম্প্রদায় আমরা মিলেমিশে এখানে বাস করব, এবং এক সম্প্রদায়ের বিপদে আমরা আর এক সম্প্রদায় সেখানে এগিয়ে যাব তাদেরকে রক্ষা করবার জন্য। এবং সেই প্রসঙ্গেই আমি বলেছি অতি ইসলামিস্ট হওয়া যাবে না। যারা অতি ইসলামিস্ট হচ্ছেন তারা আসলে বাংলাদেশের তারা ক্ষতি করছেন। এবং আপনার আরেকটা কথা বলে আমি শেষ করি, আপনি দেখবেন যে একটা গ্রুপ আছে বাংলাদেশে, যখনই আওয়ামী লীগ ছাড়া অন্য কোন সরকার ক্ষমতায় আসে, যেমন ধরেন এখনো তো ইউনূস সাহেবের সরকার তো আর আওয়ামী লীগের সরকার না, একটা বিপ্লব পরবর্তী সরকার, আবু সাঈদের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত সরকার এই সরকার। তো এই জাতীয় সরকার যখন আসে, তখন তারা
অগুরুত্বপূর্ণ বিভিন্ন ধর্মীয় ইস্যু নিয়ে আসছে। তার মধ্যে একটা ধরেন আহমেদিয়াদের অমুসলিম ঘোষণা করতে হবে, এই ধরনের দাবি নিয়ে দেখবেন আপনি সবসময় পিনাকি, সবসময় এরা মাঠে নামে যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে না। যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন এদেরকে আপনি এটা দেখবেন না। এগুলো গ্রুপে নেতৃত্ব কারা দেয় জানেন? এই যে আওয়ামী লীগের সাথে যে তথাকথিত আলেমরা ছিল, যেমন ফরিদউদ্দিন মাসুদ, কিংবা ওই যে যে কওমি জননী উপাধি দিয়েছিল হাসিনাকে, বাইতুল মোকাররমের খতিব, এই আলেম নামধারী দুর্বৃত্তরা এরা কিন্তু এই ধরনের সমস্যাগুলো ক্রিয়েট করে, এবং এরা প্রত্যেকে কিন্তু ভারতীয় দালাল, এগুলো রয়্যাল এজেন্ট। এদের ব্যাপারে আমি জনগণকে সতর্ক থাকতে বলি। করে না কেন প্রফেসর ইউনূসের সরকার কিচ্ছু বলে না ইন্ডিয়াকে? এটার জন্য আশকারত পাইছি। 2 নাম্বার হচ্ছে যে দেখেন যে হুমকি টুমকি, এটা নিয়ে আমি তো বলছি যে দেখেন, আই হ্যাভ লিভড মাই লাইফ, আমি আপনাদের চেয়ে অনেক সিনিয়র। আমার প্রথম আশঙ্কা হচ্ছে যে আপনাদের দুইজনকে নিয়ে, কনক এবং ইলিয়াস, এবং আমি দেশবাসীকে বলি যে কনক এবং ইলিয়াসের জন্য দোয়া করবেন যেন ওরা নিরাপদে থাকে। আর সত্যিকার অর্থে যদি এদের দুইজনের, এবং আমি মাহমুদ ভাইকে নিয়ে সবসময় আশঙ্কায় থাকি, মাহমুদ ভাই দেশে গেছেন, আমি চাই ওনার নিরাপত্তাটা যেন নিশ্চিত করা হয়, এবং মাহমুদ ভাইকে যারা পছন্দ করেন তারা নিজে থেকে মাহমুদ ভাইয়ের কিভাবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, মাহমুদ ভাই যেখানে যাবেন সেখানে সাথে থাকা, এই সব কিছু নিশ্চিত করার কাজটা আমাদেরকেই করতে হবে। এবং এই বাংলাদেশে ভারতীয় হেজিমনির বিরুদ্ধে যেই ভয়েস, তার যদি কোনো একজন সৈনিকের গায়ে কোনো আঘাত লাগে, আমরা এটা ধরে নেব এটা ভারত করেছে, এবং এর বদলা কিভাবে নিতে হয় এটা আমরা নেব। এটা আমরা বলে দিতে চাই, একদম স্পষ্ট ভাষায় বলে দিতে চাই। 3 নাম্বার হচ্ছে যে এই যে র্যাব, বিজেপি এই সমস্ত বলছে যে আন্দোলন, আমার মনে হয় কি যে ওনারা বোধহয় ভয় থেকে বলছেন যে আমরা এত কিছু করলাম, কখন আমাদের পাবলিক আবার পিটুনি দেয়। হ্যাঁ, তো আমি বলি কি যে দেখেন, মানে আমাদের তো একটা রিকনসিলিয়েশনে যেতে হবে, যা করার করছেন, তো আমরা দেখবো এটা পরবর্তীতে। আগ বাড়ায় কোনো কথা বলার দরকার নেই, এগুলো বিতর্ক সৃষ্টি করে। হ্যাঁ, মানে আপনারা আন্দোলনের পক্ষে কাজ করছেন, এই সমস্ত বললে তো হবে না রে ভাই, উল্টা পাল্টা ধুনফুন বুঝায় লাভ আছে? থাকেন, আপনারা কাজ করেন, আপনি সরকারের অনুগত থেকে কাজ করেন, এই সরকারের যে আকাঙ্ক্ষা, জনগণের যে আকাঙ্ক্ষা, তার পক্ষে থাকেন। ফ্যাসিবাদের দোসরদেরকে আমরা সমাজ থেকে উৎখাত করার কাজে আমার হাত লাগান, আপনাদের কোনো সমস্যা নাই, আমরা আছি আপনাদের সাথে। এবং আপনারা তো ভাই আমাদেরই ভাই, ব্রাদার, আত্মীয় স্বজন, এই সমস্ত না। এই আমি সেদিন একটা এপিসোড করছি, মাহমুদ ভাই ওদের দেখছেন কিনা জানি না, ওই যে পুলিশের ছেলে তাই যে মারা গেছে, ওই যে কয়টা গুলি একজনকে মারতে কতগুলো গুলি লাগে স্যার, তো পুলিশের ছেলেও তো মারা গেছে রে ভাই, আমাদেরই ছেলে। হ্যাঁ, তো আমাদেরকে একটা রিকনসিলিয়েশনে যেতে হবে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আপনারা ভয় পেয়ে কাজ করতেছেন না, এই জিনিসটা খারাপ। আপনাদের ভয়ের দরকার নাই, আপনারা কাজে নামেন, জনগণের পক্ষে থাকেন। আপনাদের এই পিছনে কি করে আসছেন ওইটা নিয়ে মাপ চেয়ে নিবেন, দরকার হলে জাতির কাছে, দেখা যাবে ওটা কি হবে। কিন্তু আপনারা এখন কাজে নামেন, উল্টাপাল্টা কথা বলার দরকার নাই, এবং এরকম উল্টাপাল্টা উদ্ভট দাবি করার দরকার নাই যে আপনারা আন্দোলনের পক্ষে ছিলেন, আন্দোলনের পক্ষে কাজ করেছেন, ভিতরে কোনো দরকার নেই। হ্যাঁ, কাজ করেন, আমরা দেখব কি করা যায়, আমরা দেখব কিভাবে আপনাদের আগামী পথ চলার দিনগুলোকে নিরাপদ করা যায়। এবং আমি তো আহ্বান জানাইছি যে পুলিশদেরকে সাহায্য করেন, পুলিশরা নির্ভয়ে ফিরে আসেন, কাজে নামেন। আপনাদের উপরে জনগণের আস্থা ফিরে আসবে তখনই যখন তারা দেখবে যে আপনারা জনগণের পক্ষে থেকে কাজ করছেন এবং এই সরকারকে সহায়তা করছেন, তাকে স্টেবিলাইজ করার ক্ষেত্রে কাজ করছেন। তখনই জনগণ আপনার পাশে এসে দাঁড়াবে, আপনাকে আবার বুকে টেনে নেবে। আপনি আগে আন্দোলনের পক্ষে কাজ করেছিলেন এই সমস্ত বললে মানুষ বিলা হবে, আপনাদের অবিশ্বাস করবে এবং বলবে যে আপনারা আবারও মিথ্যা কথা বলছেন। দরকার নেই তো, আপনার সত্যি কথা বলে কাজে নামেন, দেখেন জনগণ মাফ করে দেবে। বাংলাদেশের মানুষ এমনিতে অল্পতেই মাফ করে দেয়, মানে যতখানি তার জেনারাস হওয়ার দরকার তার চেয়ে অনেক বেশি জেনারাস হয়ে সে মাফ করে দেবে। এটা বলার দরকার নাই, এটাই আমার একটা বার্তা আর কি র্যাব এবং বিজেপিকে। আর আমি র্যাব প্রসঙ্গে বলি, র্যাব তো এমন একটা বাহিনী যেটাকে আমি মনে করি র্যাবকে ডিসব্যান্ড করা উচিত, কারণ এটা ফিলোসফিক্যাল, এটার গঠনগত কিছু সমস্যা আছে যেটা আসলে চলতে দিলে বাংলাদেশের জন্য সমস্যা হবে, আর্মির জন্য সমস্যা হবে এবং অন্যান্য বাহিনীর জন্য সমস্যা হবে। এবং এটা একটা স্যাংশন পাওয়া অর্গানাইজেশন, এটাকে ডিসব্যান্ড করে দেওয়াই ভালো। সবাই সবার বাহিনীতে ফেরত যায়, সেটা হয়নি, 4 দিন দেরি হয়েছে এবং এই 4 দিনটা হচ্ছে আমাদের গ্লানি, এই 4 দিনটাই হচ্ছে আমাদের কম শক্তির নিদর্শন, যে আমরা এখনো ততখানি শক্তিশালী হতে পারিনি যে মাহমুদ ভাইকে আমরা পরের দিনই বের করে নিয়ে আসতে পারবো। পর্যন্ত আওয়ামী লীগের যে দালালরা গণমাধ্যমে আছেন
এই ঘাপটি মেরে বসে থাকার কারণেই আজও পর্যন্ত এই যে চারিদিকে যত ধরনের লুটপাট, শেখ হাসিনার আপনার ফোন রেকর্ড থেকে শুরু করে নানান ধরনের ষড়যন্ত্র, আমার কাছে অনেক সাংবাদিকও বলছে ভাই আসলে কি হবে, আসলে কি শেখ হাসিনা আবার চলে আসবে কিনা। হ্যাঁ, এই যে একটা খুব সূক্ষ্মভাবে মানুষের ভেতরে ভীতি তৈরি করা, এবং শেখ হাসিনা যে এতদিন কত ধরনের শয়তানি করে গেছে সেগুলো মানুষকে না জানানো, কোনো দুর্নীতি শেখ হাসিনা নিয়ে এই যে মানুষ হত্যা, জঙ্গি নাটক সাজিয়ে মানুষকে মারা, কোনো সংবাদ নেই গণমাধ্যমে। তো এদের কারণে হচ্ছে। অতএব আমাদের মূল ফোকাস হইতে হবে যে একজন গণমাধ্যমের কর্মী হিসাবে যে গণমাধ্যমে আওয়ামী লীগের যেই দালালরা ছিল সেই দালালদেরকে খুব দ্রুত সরাইতে হবে। সেইটা না সরানোর জন্য যা যা প্রয়োজন, মাহমুদ ভাই এখন এসছে, সো উনি আমাদের নেতা হিসাবে আমি মনে করি যে ওনার এই বিষয়টার দিকে নজর দেওয়া উচিত। আমরা সবাই ওনার সাথে আছি, বাংলাদেশের জনগণ আছে। আমার ব্যক্তিগত যদি জানতে চান যে গণমাধ্যম যেই সংস্কার একটা কমিশন তৈরি করতে যাচ্ছে সরকার, মাহমুদ ভাই সেটার নেতৃত্বে থাকা উচিত। উনি কাউকে দিক অথবা উনি নিজে থাকুক, মাহমুদ ভাইয়ের হাতে এটা সংস্কার হইতে হবে। কারণ এই দেশে গণমাধ্যম যখন ক্রাইসিসে ছিল, গণমাধ্যম যখন ভুল পথে যাচ্ছিল সেই গণজাগরণ মঞ্চ থেকে, ওই সময় মাহমুদ ভাই সঠিক পথে ছিলেন, উনি পরীক্ষিত সৈনিক। অতএব ওনারই নেতৃত্ব দেওয়া উচিত যে আমাদের গণমাধ্যম কিভাবে চলবে সেটা। আমার মনে হয় গণমাধ্যম যদি ঠিক করা যায়, কনক ভাই, আমাদের আর কোনো কিছু কোনো দিকে তাকাইতে হবে না। সো সেটাই আমাদের এখন মূল দাবি। সেটার জন্য যা যা করা প্রয়োজন আমরা করতে চাই এবং আমি সেটার সাথে আছি। না, ধন্যবাদ ইলিয়াস। সরি কনক, আমি মাহমুদ ভাইয়ের কাছে খুব ইন্টারেস্টিং মনে হলো ইলিয়াসের প্রপোজালটা। মাহমুদ ভাই, আমার দেশ নিয়ে কি কোনো টেলিভিশন করার ইচ্ছা আছে? এই মুহূর্তে টেলিভিশনের কথা আমি এখনো চিন্তা করি নাই পিনাকি। তবে আমার দেশ পত্রিকা আজকে আমি ঘোষণা দিয়েছি প্রেস ক্লাবে, ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব আমি বের করবার চেষ্টা করব। কিন্তু সেখানে সমস্যা যেগুলো আছে সেগুলো দূর হতেও সময় লাগছে। কারণ মনে রাখতে হবে পিনাকি যে বাংলাদেশের গণমাধ্যম সেই স্বাধীনতার পরবর্তী সময় থেকেই ভারতীয় হেজেমনিক যারা ধারক বাহক বাংলাদেশে, তাদের নিয়ন্ত্রণে, সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণে। তারা কোনোভাবেই চায় না যে তারা যে একটা বয়ান তৈরি করেছে বাংলাদেশকে ভারতের অধীনস্থ রাখবার জন্য, বিভিন্ন বয়ান, যেমন জঙ্গিবাদের বয়ান আছে, আরো নানা প্রকার বয়ান, যেটা মুক্তিযুদ্ধের চেতনা, এক্স্যাক্টলি আমি ওটা বলতে যাচ্ছিলাম যে এই বয়ানগুলো মিলে যেটা করেছে তার বিপরীতে কোনো বয়ান তৈরি হোক বাংলাদেশের জনগণের সপক্ষে যেটা যাবে, বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে যেটা যাবে, সেটাকে তারা প্রতিহত করবার চেষ্টা করে যাবে। কাজেই আমার দেশ তৈরি বের করার জন্য যে সরকারি বাধাগুলো আছে সেগুলো নিয়ে আমি সরকারের যারা গণ্যমান্য ব্যক্তিত্ব বা শক্তিশালী মানুষ, তাদের সাথে কিছু আলাপ আলোচনা হয়েছে। তারা আমাকে কথা দিয়েছেন যে আগামী এক সপ্তাহের মধ্যে নাকি সরকারি বাধাগুলো তারা অতিক্রম করে ফেলবেন বা বাধাগুলো শেষ করে দেবেন। তার মধ্যে মেইনলি দুটো বাধা ছিল। একটা ছিল যে বিগত ফ্যাসিস্ট সরকার আমার দেশকে যে বন্ধ করে রেখেছে, এবং আমি যেটার প্রকাশক এবং সম্পাদক সেটার উপরে একটা তারা নিষেধাজ্ঞা জারি করেছে, ওটার থেকে নতুন করে আমাকে প্রকাশক এবং সম্পাদক হিসেবে, আপনি জানেন যে ডিসির কাছ থেকে একটা পারমিশন লাগে। তো সেই পারমিশনটা আজকে বেশ অনেকদিন ধরে আমরা চেষ্টা করছিলাম, আগাচ্ছিল না। তা আজকে শুনতে পেয়েছি যে তার বেশ কিছু অগ্রগতি হয়েছে, এটা একটা। দ্বিতীয় হলো আমার নামে যে আইসিটির 57 ধারার প্রথম মামলা কিন্তু আমার নামে করা হয়েছিল, এবং ওই মামলার দুটো ভাগ আছে। একটা ভাগ হচ্ছে যে আইসিটির ভাগ, মানে যেটা তথ্য প্রযুক্তি আইনে মামলা, আর একটা ওখান থেকে আবার একটা মামলার একটা লেজ বেরিয়েছে, সেই লেজটা আরো ভয়ানক, সেটা রাষ্ট্রদ্রোহ মামলা। তো আমার বিরুদ্ধে দুটো মামলা আছে। তো ওই দুটো মামলার বেসিসেই কিন্তু আজকে 11 বছর ধরে এই প্রেসটাকে আলামত হিসেবে আটকে রেখেছে পুলিশ। তো এটাকে ছেড়ে দিতে হবে, এটা না পেলে তো আমি প্রেসটা কাজ করতে পারছি না, অফিস করতে পারছি না। তো এই সমস্ত কাজগুলো এই সরকারের যারা রেলিভেন্ট মিনিস্ট্রি আছে তারা বলেছে আমাকে আগামী এক সপ্তাহের মধ্যে তারা এগুলো সম্পন্ন করে দেবে। আর ইতিমধ্যে আমি ওই ব্যাংকের সাথে কথা বলছি, কারণ ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে, আপনারা জানেন যে পত্রিকা চালাতে যা যা লাগে। তো আমি একটা ধারণা করছি আগামী মাস 2-1 মধ্যে আমার দেশ পত্রিকাটা আমরা চালু করতে পারবো।
প্রিন্ট মিডিয়া, এবং তার সাথে আপনি জানেন যে আজকাল প্রিন্ট মিডিয়া মানেই তো ডিজিটাল মিডিয়া। এটা তো এখন আর শুধু ওই আগের মতো শুধু কাগজে সীমাবদ্ধ নাই। তো সেগুলো কিছুটা তো মানে সেমি টেলিভিশন চলেই আসে, কারণ এগুলোর বিভিন্ন নিউজের আপনার দিতে হয়, বিভিন্ন নিউজের অনলাইনে করতে হয়, তো ওগুলো করতে হবে। আর টেলিভিশনটা অবস্থা বুঝে করতে হবে, টাকা পয়সার প্রয়োজন আছে, কাজে সেগুলো খুব সহজ হবে না। তবে আমার ইচ্ছা আছে। আর একটা জিনিস আমি যেটা বলে রাখতে চাই, যে ইলিয়াস যেটা বললো যে আসলে সরকারকে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নাই, বা কমিশনের কে প্রধান হলো এটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো যে আমরা বাইরে থেকে কতটা চাপ সৃষ্টি করতে পারছি। কারণ এই যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা বাইরে থেকে ডায়াসপোরা যে ধরনের চাপ সৃষ্টি করেছিল, এটা অভূতপূর্ব। যেভাবে বিশেষত ইলিয়াস এবং আপনি, মানে পিনাকিকে বলছি, যে পিনাকি এবং ইলিয়াস রেমিটেন্সের ব্যাপারে যেভাবে আপনারা কাজ করেছেন, কিংবা ইন্ডিয়া বয়কটে আপনারা যেভাবে কাজ করেছেন, এবং সেটাতে যেভাবে সাড়া দিয়েছে বাংলাদেশের জনগণ, আমাদের শক্তির জায়গা ওইটাই যে বাংলাদেশের জনগণ কিন্তু আমাদের সঙ্গে আছে। এটা একটা বিশাল শক্তির জায়গা। পিনাকি, ইলিয়াস, আপনারা যখন বাংলাদেশে আসতে পারবেন, আপনারা আসলে দেখবেন কি 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 গভীর ভালোবাসা আপনাদের জন্য বাংলাদেশের জনগণের, বিশেষত আপনাদের দুজনের জন্য, কনকের জন্য। আপনারা সব স্টার বাংলাদেশে। তো এটা একটা আমাদের বড় শক্তি, এবং এই জন্য আমি মনে করি যে আমরা যদি বাইরে থেকে চাপ সৃষ্টি করতে পারি, তাহলে এই মিডিয়াকে রিফর্ম করা সম্ভব। তার জন্য সরকারে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যেমন ধরুন আজকে যে আমি 7 দফা দিয়েছি, আমি কি হিসাবে দিলাম 7 দফা? আমি তো কোনো রাজনৈতিক নেতা নাই, রাজনৈতিক কোনো দলের সাথে আমার সম্পর্ক নাই। প্রথম আলোর ভাষায় আমি কোনো বিশিষ্ট ব্যক্তি নই। আমি বলেছি আমি বাংলাদেশের একজন সিনিয়র সিটিজেন, আমি এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একজন সামান্য সৈনিক। সুতরাং সেই অধিকারে আমি আজকে 7 দফা দাবি দিই।